মহাসমুদ্রের অতল গভীরতা, সুবিশাল পর্বতের গাম্ভীর্য, নির্জন দ্বীপের প্রাণ জুড়ানো প্রশান্তি, অতল গভীর সাগরের নিঃশব্দ বিহ্বলতা, সব পেয়েছি আমি, তোমাতেই পেয়েছি সব, আর এতেই আমার পরিপূর্ণতা। নমস্কার, আমি শ্রদ্ধাশু। আজকে অর্নেট এডুকেশনের পডকাস্ট চ্যানেলে আপনাদের সাথে। আজকে আমাদের স্টুডিওতে এমন এক অতিথি রয়েছেন যিনি 7 বছর ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জয়েন্ট কনভেনার হিসাবে পরীক্ষা পরিচালনা করেছেন, আর এবছর উনি রয়েছেন মাধ্যমিকের কনভেনার হিসাবে। পরীক্ষা খুব ভয় লাগে না আমাদের, কিন্তু স্যার এতদিন ধরেই নির্ভয়ে সুন্দরভাবে পরীক্ষা পরিচালনা করে এসেছেন। আজকে আমাদের স্টুডিওতে বিশেষ অতিথি শ্রী শুভেন্দু গড়াই স্যার। নমস্কার স্যার। নমস্কার। আজকে আমরা জেনে নেব তার পূর্ব অভিজ্ঞতা, বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তার কি বার্তা এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন। স্যার, প্রথমেই আজকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এসেছে, তো এই এনইপি সম্বন্ধে আপনার কি দৃষ্টিভঙ্গি, যে ভালো বা খারাপ, কি নতুন আসছে বিষয়টা যদি একটু বলেন। শুরুতেই বলি যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অর্নেট এডুকেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই, যে একটা আলোচনা চক্রে ডাকার জন্য। তো এনইপি, দেখুন, যে কোনো এডুকেশন পলিসি, যে কোনো পলিসি প্রস অ্যান্ড কনস দুটোই থাকে। তো আমার যেটা মনে হয়েছে যে এবছর যে এনইপি 2020 শুরু হয়েছিল, 2023 থেকে তার এনাক্টমেন্ট হয়েছে। তো তাতে বেশ কিছু ভালো বেশ কনসেপ্টকে অ্যাবজর্ব করা হয়েছে, ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে রয়েছে। তো আমার মতে যে দেখুন, এডুকেশন পলিসি নতুন যেসব দিশা দেখাচ্ছে, সেটা তো সাধুবাদযোগ্য অনেক কিছুই। তার মধ্যে আমাদের কাঠামোগত ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে পরিকাঠামোগত কিছু একটু শর্টকামিংস কিছু রয়ে গেছে। তো এখনই এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মানে এখনো ঠিক সঠিক মূল্যায়ন করার সময় কিন্তু আসেনি। একটা তো পলিসি এনাক্টমেন্টের পর একটা নির্দিষ্ট সময় গেলে তারপর আমরা বুঝতে পারি যে সেটা কতটা ছাত্রছাত্রীদের জন্য উপযোগী হলো, কতটা কাজে লাগলো, কিন্তু সেই সময়টা মূল্যায়নের এখনো পর্যন্ত আসেনি। তবে নতুন যেসব, যেমন টেক বেসড টেকনোলজিকে বিভিন্ন রকমভাবে অ্যাবজর্ব করা হয়েছে সিলেবাসের মধ্যে, নতুন স্ট্রিমস এসেছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন বা ডেটা সায়েন্স বলুন, এই ধরনের যে স্ট্রিমসগুলো, সেগুলো বিশেষ করে আমি WBCHSC বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তাদের ধন্যবাদ জানাবো, এবং পশ্চিমবঙ্গ সরকারকে। যেমন এইচএস লেভেলে, স্কুল লেভেলে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বেশ কয়েক বছর আগে থেকেই এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তিনি অন্তর্ভুক্ত করেছেন সিলেবাসে, এবং এটার জন্য ধন্যবাদ জানাবো। তো দেখুন, সময়ের সাথে সাথে তো আমাদের এডুকেশন পলিসিগুলোকে আপ টু ডেট করতে হয়। আমরা একটা আগের জেনারেশনের পড়াশুনো করে এসেছি, আর এখন জেন জি পড়ছে। তাদের মধ্যে আমাদের সময় যেটা সোশ্যাল মিডিয়া বলুন বা এতটা লার্নিংটা এতটা ইজিলি অ্যাক্সেসিবল ছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে অনেকটাই সহজে, এই আপনারা যেরকম যে ফিল্ডে কাজ করে চলেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ দেবো যে কাউন্সিলিং করছেন স্টুডেন্টদেরকে, নতুন দিশা দেখাচ্ছেন, একটা গাইড করে দিচ্ছেন, ভালো গাইডেন্স আপনারা প্রোভাইড করছেন যে কিভাবে তারা আগামী ভবিষ্যৎ
প্ল্যানিংটা করবে। আমি তো একটা অনুষ্ঠানে আপনাদের গেছিলাম, মানে উপস্থিত থাকার আপনারা আমন্ত্রণ জানিয়েছিলেন। তাতে যেটা দেখেছি আপনাদের কাছেও আমার খুব ভালো লেগেছে। তো এনইপির ব্যাপারে পার্টিকুলারলি আমাকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে যেটা ভালো দিক সেটা তো রয়েছে, কারণ কি প্রফেশনাল বেসড যেসব লার্নিং বা কোর্সগুলো রয়েছে সেটা তো সবসময় সাধুবাদযোগ্য। কারণ দেখুন আজকালকার পৃথিবীটা চলছে কর্পোরেট ডিমান্ড কি, কর্পোরেট ওয়ার্ল্ড দ্বারা কিন্তু অনেকটাই পরিচালিত হচ্ছে। তো যারা এখন পড়াশুনো করছে, স্কুল লেভেলে করছে বা কলেজ লেভেলে করছে, তাদের তো একটা এম থাকে, ফার্স্ট এম যেটা থাকে সেটা হচ্ছে একটা জব। অর্থাৎ তারা সবসময় জব ওরিয়েন্টেড কোর্সগুলোই অপ্ট করে, তারা চায়। তো সেদিক দিয়ে বেশ কিছু ভালো দিক, ভালো দিশা এনইপি কিন্তু দেখিয়েছে। স্যার, এনইপির মেরিটস গুলো তো শুনলাম, তো আপনার চোখে কিছু কি ডিমেরিটস ধরা পড়ছে? দেখুন, আমি যেটা আগে বলছিলাম প্রস অ্যান্ড কনস দুটোই থাকে। তো আমার যেটা মনে হয়েছে যে আমরা পড়াশুনো কেন করি, শিক্ষা অর্জনের উদ্দেশ্যটা কি? জব করা এটা একটা যেমন ক্ষেত্র, একটা দিক, কিন্তু এটাই তো আর আলটিমেট নয়। তো আমার মনে হয়েছে যে সত্যি কথা বলতে গেলে এনইপিটা খুব বেশি জব ওরিয়েন্টেড শিক্ষাটাই সেই দিক নির্দেশ করছে। যেমন ধরুন সোসাইটিতে আমরা যারা খুব বড় বিজ্ঞানী যাদেরকে দেখেছি, আইনস্টাইন বলুন, হকিন্স বলুন, তাদের মতো পর্যায়ে যদি কাউকে যেতে হয় তাহলে তাকে খুব পড়াশুনোটাকে খুব ভালোবাসতে হবে, মানে বেসটা যাতে স্ট্রং হয়, যাতে একটা মানে শেকড়ের মতো আঁকড়ে থাকে, সেরকম একটা প্রেম সাবজেক্টের ওপর তার থাকে একজন যে শিখছে, নতুন লার্নার যারা। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে একটা সাবজেক্ট নিয়ে পড়ার অতটা গভীরে যাওয়ার ক্ষেত্রে এনইপির কিছু কিছু জায়গাগুলো আমার মনে হচ্ছে একটু প্রতিবন্ধকতা তৈরি করে দিচ্ছে। এটা স্টুডেন্টরা জব পাবে, অবশ্যই জব ওরিয়েন্টেড হচ্ছে, স্কিল বেসড হচ্ছে, কিন্তু আমরা যদি খুব সমাজকে যদি কেউ বড় কিছু আগামী 100 বছরের দিশা দেখাবে, কেউ আগামী 200 বছরের বা 300 বছরের দিশা দেখাবে, কেউ আমরা যেরকম বিজ্ঞানী পৃথিবীতে বিগত দিনে পেয়ে এসেছি সেরকম মাপের কোনো ব্যক্তিত্ব, সেরকম মাপের বড় মানুষ তৈরি করতে এনইপি একটু সমস্যা আছে, মানে আমার মনে হচ্ছে একটু প্রতিবন্ধকতা বলা যেতে পারে যে ডিপলি বা ডিটেলসে এডুকেশনটা হয়তো এনইপির ক্ষেত্রে হচ্ছে না, পুরোটাই স্কিল বেসড হয়ে যাচ্ছে, জব ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, আমার এটা মনে হয়েছে। আচ্ছা, কারণ দেখুন যেটা থিওরিটাতে যদি আমি খুব বেশি দক্ষতা অর্জন না করতে পারি, আমি যদি সেই থিওরিটিক্যালি প্রভুত্ব না করতে পারি, তাহলে তো ইমপ্লিমেন্টেশনের জায়গাটাতেও তো একটু অসুবিধা দেখা যাবে। তো আমার মনে হচ্ছে সেই জায়গাটাই, থিওরির জায়গাটা, মানে মোটামুটি যারা মিডিওকার স্টুডেন্ট বা যারা মোটামুটি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তাদের পক্ষে এটা খুব ভালো, কিন্তু সমাজের একটা বড় পরিবর্তন আনবে সেরকম স্টুডেন্ট, বিশেষ করে আমি মেডিকেল ফিল্ডে বলতে পারি, আমি সায়েন্সের ফিল্ডে বলতে পারি, বড় রিসার্চ স্কলারদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে একটু হিন্ড্রান্স তৈরি করছে বলে আমার মনে হয়। ওকে, হ্যাঁ, এই জিনিসটা সত্যি। এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু স্কিল বেস এডুকেশন এবং তার সাথে জব ওরিয়েন্টেড এডুকেশন। সো সেই জায়গাতে হয়তো বড় বড় রিসার্চের ক্ষেত্রে বা আগামী দিনের যে স্যার যেটা বলছেন দিশা দেখানোর ক্ষেত্রে হয়তো সিলেবাসটাকে আরো ডিটেলস করলে ভালো হয়। একদম এক্স্যাক্টলি। স্যার, এখানে একটা প্রশ্ন মাথায় আসছে, সেটা হচ্ছে যে বর্তমানে যেটা দেখা যাচ্ছে 8, 9, 10 যারা স্টুডেন্ট, তাদের পড়াশোনার তথাকথিত যে পড়াশোনার একটা অনীহা তাদের মধ্যে রয়েছে, এবং নতুন কিছু যখন ইমপ্লিমেন্ট হচ্ছে সেটাকে ইজিলি নেওয়ার ক্ষেত্রে তাদের না ভাল লাগছে না, বা ধরুন স্কুলে আসে না অনেকেই,
যে শুধু প্র্যাকটিক্যালের দিন আসবো। তো এই যে বিষয়গুলো, এই বিষয়টা কি এনইপির জন্য কোনো জায়গায় গিয়ে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে? আমি একটু অন্যভাবে বিষয়টিকে দেখতে চাই। আমি দেখুন, জেনারেশন গ্যাপ একটা থাকে। তো এখনকার যেসব ছাত্রছাত্রী তারা কিন্তু অনেক বেশি স্বাধীনচেতা। আমি যারা পড়াশুনো করতে চায় সেই ধরনের স্টুডেন্টদেরকে বলছি, যাদের পড়াশোনায় আগ্রহ আছে, তারা ডিসিশনটা কিন্তু আগে যেমন আমরা দেখেছি, আমরা যখন পড়াশুনো করেছি আমাদের অভিভাবক বা বাবা-মা যে সিদ্ধান্ত নিত সেটাই ছিল আমাদের সিদ্ধান্ত। কিন্তু এখন দেখছি যে এই সোশ্যাল মিডিয়ার জন্য এখন তো গ্লোবাল ভিলেজ পুরো হাতের কাছে, সে গোটা পৃথিবী একটা ক্লিকে দেখতে পাচ্ছে। একদম। তো তার জন্য কি হচ্ছে, তারা কিন্তু নিজেরা ভাবতে পারছে নিজের যে কোনটা তার ভালো লাগার জায়গা, কোনটা সে পছন্দ করছে, কিভাবে তার কেরিয়ারটাকে সে এগিয়ে নিয়ে যাবে, এগুলো নিজে চিন্তাভাবনা করে নিজে সিদ্ধান্ত নিতে পারছে। ইনপুটস পাচ্ছে প্রচুর, আগে যেগুলো আমাদের সময় ছিল না। তো আগে আমরা পুরো মুখাপেক্ষী হয়ে থাকতাম শিক্ষক শিক্ষিকাদের ওপর, কারণ তার বাইরে থেকে কিন্তু আমাদের কাছে কোনো ইনপুট আসতো না, বা বই পড়ে যেটুকু জানতাম সেটাই। তো এখন কিন্তু তারা বিভিন্ন রকম বড় পার্সোনালিটিজের বা আপনার বেশ খুব বিখ্যাত কোনো পার্সনস যারা রয়েছেন, বড় এডুকেশনিস্ট, তাদেরকে সরাসরি তারা তাদের কথা শুনে তারা নিজেরা ডিসিশন নিতে পারছে। এর জন্য আমার যেটা মনে হয়েছে, একটুখানি টিচারদের ওপর যে নির্ভরতাটা আগে স্টুডেন্টদের ছিল সেটা কিন্তু কমে এসেছে। এবং এনইপিতেও আমি যেটা দেখেছি, তো টিচার মানে একটা কথা আমাদের স্বীকার করতে হবে যে এনইপি যে গাইডলাইন্সগুলো দিয়েছে সেটা থিওরিটিক্যালি খুব ভালো, কিন্তু ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে সেখানে একটু একটা প্রয়োগের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে, কারণ সেই ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের নেই এখনো পর্যন্ত। তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার কিন্তু অনেকটা জায়গা রয়েছে আমাদের এখন। তো যদি এই এনইপি নতুন ন্যাশনাল এডুকেশন পলিসিকে ঠিকমতোভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করতে হবে, প্রভূত ডেভেলপমেন্টের একটা জায়গা রয়েছে। আচ্ছা, তো আরেকটা বিষয় যেটা, এই যে মাধ্যমিক স্তরেই ধরুন বা উচ্চ মাধ্যমিক স্তরে যখন যাচ্ছে, তো তাদের হাতে একটা ফোন চলে আসছে, বা এই ফোন আসার ফলে যেটা হচ্ছে কি, তারা ভালো দিক যেরকম আছে, খারাপ দিক তো আরো বেশি আছে, তো সেই দিকে একটা মুভমেন্ট। 2 নম্বর হচ্ছে, তারা খুব ছোট বয়সেই দেখা যাচ্ছে, মানে কোট আনকোট যদি বলি, একটা রিলেশন তৈরি হয়ে যাচ্ছে তাদের জীবনে। হ্যাঁ, তাদের একটা যে বাবা মা তো সো কল্ড ব্যাকডেটেড, টিচার্সরা সো কল্ড ব্যাকডেটেড, এই বিষয় থেকে, এই চিন্তা ভাবনা থেকে বলা ভালো, তাদেরকে কি করে বার করে আনা যায়? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে মানে আমাদেরকে গার্জিয়ানসদেরকে যেমন আরেকটু সচেতন করতে হবে, যারা আমরা শিক্ষা জগতের সাথে যুক্ত রয়েছি, আমাদের প্রচেষ্টা করতে হবে। তো সেরকমভাবে বাকি আপনারাও যারা রয়েছেন যেসব সংস্থা, তাদের প্রত্যেকের সম্মিলিত একটা প্রচেষ্টা থাকবে এই ব্যাপারে, যে মোবাইল যেটা বলছেন আপনি, হাতে মোবাইল পাচ্ছে, সেটার ভালো দিকটাকে কাজে লাগানো। আমি একটা উদাহরণ দিতে চাই। আমি তো এই কাছাকাছি একটি বিদ্যালয়ের শিক্ষক। আমাদের ছাত্র অনেক ছোট থেকে পড়ছে আমাদের কাছে, তো ভালো পড়াশুনোই ভালো ছিল। সে এখন কলেজে পড়ছে এবং ন্যাশনাল খেলছে চেসে, দাবায়। আচ্ছা। ও কিন্তু কোথাও কোনো প্রশিক্ষণ নেয়নি, এবং সবচেয়ে বড় ব্যাপার যে ক্লাস 11-এ সে প্রথম দাবা খেলেছে, দাবা শিখেছে ক্লাস 11-এ, এবং সম্পূর্ণটাই ওই মোবাইল দেখে। তো এই যে একটা পজিটিভ দিক রয়েছে, তো এই ধরনের পজিটিভ ওয়েতে কিন্তু কাজে লাগাতে হবে মোবাইলটাকে, সেটা আমাদেরকে স্টুডেন্টদেরকে বোঝাতে হবে, যাতে দেখুন, হাতের কাছে খারাপ ভালো যদি দুটো জিনিস থাকে, সবসময় খারাপটা বেশি অ্যাট্রাক্ট করে ছাত্রছাত্রীদের। এটা তো একটা মানে স্বভাবগত, তো সেটাকে আমাদেরকে বোঝাতে হবে, কাউন্সিলিং করতে হবে, যেটা আপনারাও করছেন। আমরা তো প্রতিনিয়ত শিক্ষক যারা, তারা রেগুলারলি কাউন্সিলিং করছি। এই স্কোপটা কাউন্সিলিংয়ের আরও বাড়াতে হবে, আরও বেশি করে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাতে হবে, কারণ
এখন এমন একটা যুগ যেটা টেকনোলজিকে বাদ দিয়ে ভাবাই যায় না। একদম। তাদের হাতে যে মোবাইল আসছে, আমি দেখব এটা কিন্তু পজিটিভ দিক দিয়েই আমি দেখতে চাই, কিন্তু এটা কিভাবে কাজে লাগাচ্ছি সেই ব্যাপারে আমাদের গাইডেন্সটা একটু দরকার ছাত্রছাত্রী। স্যার, আমরা অনেক সময় যেটা দেখছি সেটা হচ্ছে যে গার্জেনদের সাথে যখন আমরা কথা বলছি কোনো স্টুডেন্ট নিয়ে বা কোনো ধরুন কাউন্সিলিং এর জন্য, তখন দেখা যাচ্ছে যে গার্জেনরা বলছে আমরা কিছু জানি না, বা রাদার আমি কিছু জানি না, আমার ছেলে সব জানে, ওই ডিসিশন নেবে। কি কোথাও গিয়ে কি এটা মনে হচ্ছে না যে স্টুডেন্টই যদি ডিসিশন মেকার হয়ে যায় এবং গার্জেন যদি সেই জায়গাটায় নিজেকে ফেস না করে, সেটা তো এডুকেশনের ক্ষেত্রে যদি করে এই ঘটনাটা দেখায়, তাহলে এটা পরবর্তীকালে তার জীবনেও বুমেরাং হবে না গার্জেনের ক্ষেত্রে? কারণ সব ডিসিশন যদি স্টুডেন্টই নেয়, তার আগামী দিনের ডিসিশনও সে ভাববে আমিই নেব। বাবা মার ভ্যালুটা কমে যাচ্ছে তার কাছে। তো সেটা কি গার্জেনরা নিজে থেকেই করে দিচ্ছে না বা নিজেদের ভ্যালুটা কমাচ্ছেন? আহ, আসলে ব্যাপারটা কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে যে সময়ের সাথে সাথে মানসিকতার তো পরিবর্তন হয়, অবশ্যই। স্টুডেন্টদেরও মানসিকতার পরিবর্তন এসেছে। এখন আমি যেটা প্রথমে বলছিলাম যে এখন অনেক বেশি মানে ইন্ডিপেন্ডেন্টলি তারা সিদ্ধান্ত নিতে চায় স্টুডেন্টরা। যেমন আমার ছেলের ক্ষেত্রেই আমি যদি কোনো সাজেশন, আমার ছেলে ক্লাস 11-এ পড়ে, যদি বলি এটা এরকমভাবে কর, এই তুমি কিছু জানো না, আমাকে একটা কথা বললো, আমি বলছিলাম যে দেখ আমরা তো টিউশন নিয়ে পড়েছি, যেটা স্কুলের বাইরে যেটা হয় টিউশন ভিত্তিক, আমি কিছু টিউশন ওকে বলেছিলাম, ম্যাথসের টিউশন নিয়ে, ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়ে, ও কিছুতেই নিচ্ছে না। বললাম কেমিস্ট্রি টিউশন নেই, বললো না আমি নিজে ইউটিউব থেকে সব পেয়ে যাচ্ছি। আমার খুব একদিন রাগ হলো, বললাম যে আচ্ছা তুই বল কোথায়, কি আমাকে দেখা, কি পড়ছিস তুই, কোথা থেকে কি দেখছিস। ও ইউটিউবে বেশ কিছু এক্স আইআইটিয়ানদের ভিডিও মানে দেখালো, যেটা দেখে দেখে কিন্তু ও নিজে পড়ে নিতে পারছে। তো আমার সিদ্ধান্তটা আমি ওকে চাপিয়ে কোনোদিনই ছোটো থেকে দিইনি, আমি লিবার্টি দিয়ে এসেছি। তো এক্ষেত্রে দেখলাম ও কিন্তু ভালো দিকে কাজে লাগিয়েছে। খারাপ দিক তো আছে, অনেকটা সময় অনলাইন কাটাই, সেসব তো অনেক রকম, কিন্তু এই যে টিউশন আমি দিলাম না, একটা আমার খুব আক্ষেপ ছিল যে না, আমরা যেরকমভাবে পড়াশুনো করেছি স্কুল এবং স্কুলের বাইরে টিউশন এরকমভাবে, কিন্তু ও যখন টিউশন নিল না, তো ও কিন্তু সেটা পুষিয়ে নিচ্ছে ঠিক নিজে থেকে। তো এই ব্যাপারগুলো স্বাধীনতাটাও দেওয়া উচিত বলে আমার মনে হয়। সবচেয়ে নিজেরা সিদ্ধান্ত নিলেই যে খারাপই হবে আমার সেটা মনে হয় না। ঠিক আছে। না, অবশ্যই। কিন্তু স্যার এখানে একটা জিনিস মানতে হবে যে আপনি কিন্তু মানে আপনার ছেলের ক্ষেত্রে দেখেছেন একবার যে ও কি করছে। এটা কিন্তু একটা বড় বিষয় যে স্টুডেন্টকে গাইড করা এবং তার সে কি করছে সেই দিকটা একবার দেখা। অনেক গার্জিয়ান যেটা হয় সবকিছু তার উপর ছেড়ে দিয়ে নিজে উদাসীন। এই জায়গাটা কোথাও গিয়ে মনে হয় একটু সমস্যাজনক হলেও হতে অবশ্যই পারে। সমস্যাজনক হচ্ছে। তবে আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আপনি দেখেন, আমি একটা কথা বলতে চাই যে এখন স্কুলগুলো মানে একটা হোস্টেলের মতো হয়ে গেছে। কীরকম, যে স্কুলে আসছে, স্কুলে সে পড়াশুনো করছে, স্কুলে সে মিড ডে মিল খাচ্ছে, স্কুলের আসার জন্য তার বাহন, তাকে সাইকেল তাকে প্রোভাইড করা হচ্ছে, তার পায়ের জুতো থেকে, তার ড্রেস থেকে, তার বই থেকে, তার খাতা থেকে আরম্ভ করে যাবতীয় পুরো শিক্ষার দায়িত্বটা কিন্তু গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। তাহলে এই যে স্কুলে আসা এবং সারাদিন কাটানো, যেটা স্কুলকে সেকেন্ড হোম বলা হয়, এবং তারপর স্কুল থেকে কিছু নিয়ে এসে বাড়ি যাচ্ছে। আবার আমি এই হুগলি জেলার বিভিন্ন প্রত্যন্ত জায়গায় গেছি, বিভিন্ন সময়ে তাদের গার্জেনদের সাথে কথা বলেছি, ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি। কিছু কিছু প্রান্তিক এলাকায় আমি দেখেছি যে কিছু স্টুডেন্টদের মানে বলতে খারাপ লাগে, তবুও ওই দুপুরের ওই মিড ডে মিলের আহারটা একমাত্র মিল। একদমই তাই। এরকমও কিছু কিছু জায়গা রয়েছে, অবশ্যই আছে। ফ্যামিলি রয়েছে এখনো পর্যন্ত আমাদের। তো সেদিক দিয়ে দেখতে গেলে স্কুল থেকে কিন্তু সবকিছু ওরা পাচ্ছে, যদি কারো পড়াশুনোর আগ্রহ থাকে। তো আমার এখানেই আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই। আমরা যারা শিক্ষক, আমাদের প্রধান কাজ হওয়া উচিত, আমরা শিক্ষকতা অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যে ওদের এই ইন্টারেস্টটাকে গ্রো করানো, আগ্রহটা তৈরি করানো এবং তাদেরকে উৎসাহিত করা। এই দুটো জিনিস যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। স্টুডেন্টদের ঠিক পছন্দের জায়গাটাকে একটা আইডেন্টিফাই করা এবং তাদেরকে আগ্রহ সৃষ্টি করা তার মধ্যে,
এবং উৎসাহিত করা। এই ৩টি জিনিস যদি করতে পারি, আমার যেটা মনে হয় যে অনেকগুলো যেসব সমস্যা এর সাথে জড়িয়ে রয়েছে, এটা কিন্তু সমাধান হয়ে যাবে। একদম গভর্নমেন্ট যেভাবে সাপোর্ট করছে, মিড ডে মিল থেকে শুরু করে তার সাইকেল থেকে শুরু করে তার ড্রেস, বুকস, খাতা সবকিছুই সাপোর্ট গভর্নমেন্ট করছে। এবার পড়াটা বা পড়াশোনা করার ইচ্ছাটা এটা কিন্তু সম্পূর্ণ তোমাদেরই। একদম। আমি আরেকটা কথা এর সাথে অ্যাড করতে চাই যে গার্লস স্টুডেন্টদের ক্ষেত্রে, হুম, মেয়েদের ক্ষেত্রে দেখুন অনেকটা বেশি কনফিডেন্স জুগিয়েছে কন্যাশ্রীর মতো অবশ্যই। প্রকল্পটা। মানে ওরা যে নিজে কিছুটা দায়ভার পড়াশুনোর নিজের মানে অ্যাকাউন্টে সরাসরি টাকা যাচ্ছে, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। এই নিয়ে ভবিষ্যতে ইভ্যালুয়েশন করা হবে, ভবিষ্যতে মানুষ গবেষণা করবে। সত্যি এত মানে শিক্ষাক্ষেত্রে একটা যুগান্তকারী বিপ্লব এসেছে পশ্চিমবঙ্গে। অবশ্যই। হ্যাঁ, তো কিছু একটা একটা কাজ করছে, ইংলিশ মিডিয়ামে অনেক স্টুডেন্ট যাচ্ছে, এটা তো অস্বীকার করার কথা নয়। কিন্তু একটা মোহ কাজ করছে, এই মোহটা অচিরেই ভেঙে যাবে এবং আমাদের পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলি খুব দ্রুত ফুলে ফেঁপে উঠবে, এটা আশা। একদমই তাই। স্যার, আমাদের সময় আগে যেটা ছিল এই চাল দেয়া হতো একটা সময়। কিন্তু এখন আপনি যেটা বলছেন অলরেডি আমরা দেখতেও পাচ্ছি যে স্টুডেন্টসদের জন্য, যারা হায়ার স্টাডিজের জন্য এডুকেশন লোন, যেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে, বা কন্যাশ্রী প্রকল্প রয়েছে, সবুজ সাথী প্রকল্প রয়েছে, ড্রেস দেওয়া হচ্ছে। তো কি কি প্রকল্প গভর্নমেন্ট স্টুডেন্টসদের জন্য চালু করেছে এবং একটু প্রকল্পগুলো সম্বন্ধে যদি একটু ডিটেলসে বলেন। হ্যাঁ, আমি দেখুন কিছু কিছু প্রকল্প তো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, আমি সেটার দিকে যাচ্ছি না এখন। যেটা আমি বলতে চাই, আমার যেটা আমি ফিল করেছি, বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে, ওরা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছে এই যে কন্যাশ্রীর ফলে। কন্যাশ্রীটা এমন একটা প্রকল্প, এটাই একসাথে অনেকগুলো সামাজিক সমস্যা কিন্তু সমাধান করে দিয়েছে। কিরকম? যেমন একটা প্রথম খুব বড় একটা চোখে পড়ার মতো বিষয়, সেটা হচ্ছে বাল্যবিবাহ। দেখেছেন আমাদের এখানে বিভিন্ন রকম যেরকম স্টুডেন্ট বিভিন্ন পরিবার থেকে আসে, প্রান্তিক এলাকা থেকে আসে, সেসব পরিবারগুলির স্টুডেন্ট বাড়ি থেকে জাস্ট 8-9-এ যখন পড়ে তখন থেকে কিন্তু বিয়ের প্রস্তুতি শুরু করে দেয় এবং পড়াশুনোর ক্ষেত্রে একটা বিরাট ব্যাঘাত ঘটাতো এই বাল্যবিবাহটার জন্য। এই বাল্যবিবাহটা কিন্তু অনেকাংশে নির্মূল করে দিয়েছে এই কন্যাশ্রী প্রকল্পটা। কারণ প্রথমত হচ্ছে যে মেয়েদের পড়ানোর আর্থিক দায়টা পরিবারকে নিতে হচ্ছে না। তাতে তারা উৎসাহিত হচ্ছে যে আরও কিছুদিন ওদেরকে পড়ায়, আরও ভালো একটা মানে পরিবার এবং ছাত্রী সবাই একটা স্বপ্ন দেখতে পারছে এই প্রকল্পের জন্য, যে ভবিষ্যতে কিছু একটা করবে আমার মেয়ে। মেয়েরাও ভাবছে যে আমি একটা কিছু করে দেখাবো, কারণ সম্পূর্ণ দায়টা কিন্তু পরিবারের আর নেই, সম্পূর্ণ দায়টা হয়ে গেছে এখন সরকারের। একদমই তাই। মানে পড়াশুনো করার ওই যে বললাম আগ্রহ যদি কারো থাকে, তাহলে সে কিন্তু সফল হবেই। যেমন মিড ডে মিলটাও তো একটা সত্যিকারই মানে অভূতপূর্ব একটা পরিকল্পনা। কুকড ফুড, আগে যেমন যেটা শুধু চাল দেওয়া হতো, এখন কুকড ফুড রান্না করে এতে অনেক দিক দিয়ে যেমন একটা অপুষ্টি, এটাও দূরীকরণ হয়ে গেছে, একটা ব্যালেন্সড ডায়েট তাদেরকে দেওয়া হচ্ছে। তারপর আপনি দেখুন একটা খালি পেটে পড়াশুনো করা এতটা দিনে, এটা তো একটা খুব মানে চাপ হয়ে যায়, সেই মনোসংযোগের অভাব থাকতো, সেটা কিন্তু এখন অনেক বেশি মনোযোগী হয়ে উঠেছে ছাত্রছাত্রীরা মিড ডে মিলের জন্য। তাদের অ্যাটেনশন অনেকটা কিন্তু বেড়েছে পড়াশুনোয়। তো এটাও একটা খুব ফ্রুটফুল হয়েছে আমাদের মতো দেশের ক্ষেত্রে। দেখছেন স্বাধীনতার এত বছর পরও আমরা কিন্তু মূল যে সমস্যা, সেই দারিদ্র্যকে সম্পূর্ণভাবে দূরীকরণ করতে পারিনি, আমাদের দেশ পারিনি। কিন্তু এই প্রকল্প আমি দেখছি আমাদের এই গ্রাম বাংলায়, এই পশ্চিমবঙ্গের মিড ডে মিলটা যে কত মানে লাভবান একটা প্রকল্প ছাত্রছাত্রীদের মধ্যে, এটা একটা দারুণ ব্যাপার। কিরকম ওরা যে একসাথে খাওয়া দাওয়ার একটা অভ্যাস,
এটাও একটা, আগে আমাদের কখন হতো একটা পিকনিকের সময় শুধু বছরে একটা দুটো একদম। পিকনিক করতাম, সে সময় একসাথে এতগুলো বন্ধু বান্ধব মিলে একটা সুযোগ হতো। কিন্তু এখন যে এই যে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্রেকে টিফিন সময়ে একসাথে সকল ছাত্রছাত্রীরা খাওয়া দাওয়া করছে, তার মধ্যেও কিন্তু ওদের পরবর্তীতে সামাজিক বোঝাপড়ার অনেকটা ব্যাপার তারা একটা ডেভেলপ করতে মানে পারছে। সেই আগে ছিল একান্নবর্তী পরিবার, হ্যাঁ, হ্যাঁ, অনেকটা হ্যাঁ, হ্যাঁ। একান্নবর্তী বিষয়টাকে তৈরি করা যাচ্ছে। তাদের মধ্যে একটা টিম স্পিরিট তৈরি হচ্ছে, যে কারো হয়তো পাশাপাশি খাচ্ছে, কারো হয়তো তরকারি একটু কম রয়েছে, সে হয়তো শেয়ার করতে পারছে খাবারটাকে। এগুলো দেখেছি আমাদের অভিজ্ঞতা বিভিন্ন রকম ছোটখাটো বন্ধুরাই অনেক খাবার শেয়ার করে নিচ্ছে, একজন আরেকজনের কে দিয়ে দিচ্ছে, এইসব ব্যাপারগুলো। কেউ হয়তো ডিম পছন্দ করে না, কিন্তু তার ডিমটা ঠিক অন্য একজন বেশি একদম। পছন্দ করে, তাকে দিয়ে দিচ্ছে। একটা অদ্ভুত অভিজ্ঞতা, মানে অসাধারণ বলতে গেলে, যুগান্তকারী। আচ্ছা, আর স্যার স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখুন, আমি বলতে চাইছি যে আর্থিকভাবে একটা কোনো পরিবারের আ আ আর্থিক অসচ্ছলতার জন্য যদি কেউ পড়াশুনো থমকে যাবে, এরকম জায়গা কিন্তু আর নেই। আর নেই একদম। স্টুডেন্টস ক্রেডিট কার্ড, মানে প্রচুর সংস্থা রয়েছে, প্রচুর ইনস্টিটিউশন রয়েছে, যেখানে আমি ছাত্রছাত্রীরা নিজের পছন্দের স্ট্রিম ওই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের লোন নিয়ে দিতে পারবে, এবং লোন খুব সহজে পাওয়া যাচ্ছে। এটাও মানে পরিবারের কোনো দায় থাকছে না, কারণ এটার গ্যারান্টার সরকার নিজে, গভর্নমেন্ট নিজে, গভর্নমেন্ট নিজে, এবং স্টুডেন্টই সেটা শোধ করছে। স্টুডেন্টই সেটা শোধ করছে। তো এর মধ্যে আমি বলতে চাইছি যে স্টুডেন্টদের মধ্যে একটা আত্মবিশ্বাস অনেক বেড়েছে। নিজে সত্যি একটা বড় কিছু করার, একটা কিছু নিজের পায়ে নিজে দাঁড়ানোর স্বপ্নটা দেখতে পাচ্ছে তারা। এবং আমরা দেখতে পাচ্ছি সমাজে, এই আমি একটা যে প্রান্তিক এলাকার স্কুলে আছি, সেখানে বিগত ১৫ বছর ধরে আমি দেখছি আস্তে আস্তে ওদের শিক্ষার হারটা অনেকটাই বাড়ছে, এবং অনেকে বিভিন্ন ফিল্ডে চাকরি করছে। আমাদের বুক ভরে যায় এগুলো দেখে, সত্যি কথা বলছি। এবং স্যার জেনে খুশি হবেন, আমরা যে স্টুডেন্টসদেরকে কাউন্সেলিং করি এবং তারা যেখানে অ্যাডমিশন নেয় যে প্রফেশনাল কোর্সে, আমরা কিন্তু আমাদের এখানেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন করা থেকে ডিটেলস সবকিছু আমরাই করে দিচ্ছি। বাহ, এটা একটা সাধুবাদযোগ্য একটা কাজ আপনাদের। যাতে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে এবং পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা না থাকে, কারণ প্রফেশনাল জায়গায় তো যেতে হবে, চাকরি পেতে হবে, এবং আমাদের অর্নেট এডুকেশনের উদ্দেশ্যটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট জেনারেট করা। তো আমরা নিজেরা একরকম ভাবে যে পরিসরে করছি, তার সাথে স্টুডেন্টরাও যদি আগামী দিনে নিজে পড়াশোনা করে, নিজে লোন শোধ করে আলটিমেটলি চাকরি করে, তো সেটার জন্য যা সাপোর্ট আমরা কিন্তু দিচ্ছি। বাহ, এটা মানে জেনে খুব ভালো লাগলো যে আপনাদের কাজের পরিধিটা। দেখুন, একটা সমাজকে যদি পরিবর্তন করতে হয়, এটা আমি বিশ্বাস করি, ব্যক্তিগত মতামত, যে শুধুমাত্র কোনো সরকার আর এককভাবেই পারে না, তার সাথে সাথে কিছু ভালো মানুষের প্রয়োজন হয়। দীর্ঘদিন ধরে সেটা হয়ে এসেছে, আমরা দেখেছি অনেক সমাজ সংস্কারককে। তো আপনাদের মতো যারা এগিয়ে আসছেন, সরকারের সাথে হাত মেলাচ্ছেন, সরকারের যে এত প্রকল্প, এই প্রকল্পগুলোকে আপনারা ছাত্রছাত্রীদেরকে গাইড করে দিচ্ছেন, যাতে খুব সহজে তারা অ্যাক্সেস পায় এই প্রকল্পগুলি। এটা তো একটা খুব ভালো কাজ আপনাদের। হ্যাঁ, এভাবে এগিয়ে চলুন, এটাই আমি বলবো। আমরা চাই যে স্টুডেন্টরা প্রফেশনাল কোর্সে পড়ুক, এবং তাদের যা সাপোর্ট, যে সাপোর্ট, এডুকেশন লোন থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলো আমরা করে দেব। শুধু তাদের ইচ্ছাটা, আমরা চাইছি তাদের ইচ্ছাটা থাকাটা খুব দরকার। ওটাই তো আমি বলছিলাম যে আমাদের শিক্ষক শিক্ষিকাদের প্রধান কাজ হওয়া উচিত তাদের ইচ্ছাটাকে বাড়ানো, আগ্রহটাকে বাড়ানো, এবং অনুপ্রেরণা দেওয়া, মানে তাদেরকে উৎসাহিত করা। এটা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। তাতে সকলে মিলে হাতে হাত মিলিয়ে সরকারের পাশে থেকে সরকারের প্রকল্পগুলো যাতে সবাই খুব ভালোভাবে পায়, সেভাবে আমরাও কাজ করে চলেছি, আপনারাও করুন। তাতে একটা নতুন সূর্যোদয় হবে আমাদের সমাজে, একটা নতুন দিশা দেখতে পাবো। একটা ফুলে ফলে ভরে উঠেছে, প্রচুর ছেলে মেয়ে সবাই পড়াশুনো করে রোজগার করছে, স্বাবলম্বী হচ্ছে। এটা স্বপ্ন দেখার দিন, এবং বাস্তবায়নটার এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, আপনারাও দেখবেন, লক্ষ্য করা যাচ্ছে। একদম ভালো লাগার জায়গা এটা আমাদের। একদম। স্যার, আপনার যে এত বছরের শিক্ষকতার দীর্ঘ অভিজ্ঞতা, তো এই অভিজ্ঞতা, ছাত্রছাত্রীদের সাথে বোঝাপড়া, অভিভাবকদের সাথে বোঝাপড়া, এরকম কোনো ঘটনা যেগুলো আপনার মনে রয়েছে, খুব হয়তো এমন ঘটনা যেগুলো দাগ কেটে গেছে, একটু যদি শেয়ার করেন।
মানে সত্যি কথা বলতে প্রতিদিনই এই আমার প্রায় ২১ বছর শিক্ষকতা জীবন হতে চলল। তো প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু অভিজ্ঞতা আমরা সঞ্চয় করি। তো মনে দাগ কাটার মতো তো প্রচুর ঘটনা, ওদের মধ্যে বাচ্চাদের মধ্যে খুনসুটি করা, নিজেদের মধ্যে মিছিমিছি কাউকে রাগানো, সেগুলোকে ট্যাকেল করা, আমাদের কাছে কমপ্লেন করতে আসা, সেটাকে তাদেরকে আবার একটু ঠিকঠাকভাবে একটু বকাঝকা করে দেওয়া। তো এই সম্পর্কটা শিক্ষক ছাত্র ছাত্রীদের সাথে যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমার মনে হয় একটা ঐশ্বরিক সম্পর্ক। সত্যি তো খুব উপভোগ করি। খুব ছাত্রছাত্রীদের মানে মানে এটাকে আমি নিজেকে গড গিফটেড বলে মনে করি যে এই সুযোগটা আমি পাচ্ছি। এবং আরও একটা বিষয়, এই দীর্ঘদিন মানে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সাথে, বিভিন্ন ট্রেনিংয়ের সাথে যুক্ত থাকার জন্য অনেক জেলার বিভিন্ন জায়গায় অনেক গার্জেনদের সাথে একটু মিট করার সুযোগ হয়েছে। তো তাতে আমি নিজে এনরিচড হচ্ছি দিন দিন। যত দিন যাচ্ছে তত নিজে আরো সমৃদ্ধশালী হচ্ছি এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে কাজ করতে করতে। সত্যি কথা এটাই আমার ভালো লাগার জায়গা। আচ্ছা স্যার, এই যে আমরা এনইপি নিয়ে শুরু করেছিলাম, তো একটা প্রফেশনাল কোর্স, প্রফেশনাল লাইফ, চাকরিমুখী শিক্ষা যেটাকে বলা হচ্ছে, তো এই বিষয়ে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি অভিভাবকদের উদ্দেশ্যে যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা দেখুন, ছাত্রছাত্রীদের উপর কোনো সিদ্ধান্ত আপনি চাপিয়ে দেবেন না প্লিজ। এখনকার ছাত্রছাত্রীরা অনেক বেশি স্বাধীনচেতা, তারা নিজে মতামত নিজে নিতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আপনার যেটা ইচ্ছা সেটা যাতে ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দেওয়া না হয়, এটাই আমি অনুরোধ করব যে ওদেরকে স্বাধীনতা দিন, ওদেরকে স্বাধীনভাবে ভাবতে দিন। আমরা যারা অভিভাবক তারা যেভাবে একটা যে দৃষ্টিভঙ্গিতে একটা বিষয়কে দেখব, আজকালকার ছাত্রছাত্রীরা নিজেরা কিন্তু সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গিতে ওরা নিজের মতো করে নিজের ভালো লাগার জায়গাটাকে দেখে তারা সিদ্ধান্ত নেয়। তো সেই স্বাধীনতাটা আপনারা দিয়ে যান। আর একটা কথা বলবো যে তাদের আত্মবিশ্বাসে যাতে কখনো ব্যাঘাত না ঘটে। মানে অভিভাবক অভিভাবিকাদেরকে বলবো, আমি নিজেও একজন অভিভাবক, যে ছাত্রছাত্রীদের সিদ্ধান্তের পাশে দাঁড়ান, আবার তাদেরকে উৎসাহিত করুন। মানে ওকে বলুন, বারবার বলুন যে বাহ তুই এটা পারবি, তুই এটা করতে অবশ্যই পারবি, তুই সফল হবি। এই বার্তাটা, এটা আত্মবিশ্বাস ছাত্রছাত্রীদের অনেক বাড়বে এবং তারা খুব সফল হবে। আরেকটা ব্যাপার, দেখুন সত্যি কথা বলতে এখন ছাত্রছাত্রীরা খুব তাড়াতাড়ি, বেশিরভাগ ছাত্রছাত্রী, এটা তো ইন জেনারেল কিছু বলা যায় না, জেনারেলাইজ করা ঠিক নয়, অনেক সংখ্যক ছাত্রছাত্রী তাড়াতাড়ি জব পেতে চায়, তাই ওরা জব ওরিয়েন্টেড কোর্সগুলো তাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে। তো এটা তো খারাপ কিছু না। কেউ যদি ভাবে যে না আমি এইচএস পাস করলাম, তারপর গ্র্যাজুয়েশন করলাম, ঠিক তারপরেই কোনো একটা জবে ঢুকে গেলাম, তো এটা আপনারা করতে দিন। তো সেরকমভাবে একটা জবে ঢুকে যাওয়া মানে যে পড়াশুনো থেমে যাওয়া তা নয়। একটু আগেই তোমরা যেটা আলোচনা করছিলে, অর্নেট এডুকেশন যেটা কাজ করছে, তো একসাথে সাথেই ইজিলি অনলাইনে এমবিএ, বিবিএ, পিসিএ এই কোর্সগুলো যদি করতে পারে অনলাইনে সম্পূর্ণ 100%, তো এত সুযোগ যখন ওরা পাচ্ছে তখন ওটা করুক না, ভালো তো। জব ওরিয়েন্টেড কোর্স করলে তো একটা তাড়াতাড়ি তারা স্বাবলম্বী হতে পারবে আর্থিকভাবে। আর আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াটা তো একটা তো লক্ষ্য, অন্যতম লক্ষ্য। একদম। কারণ তাতে তার একটা ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তা আছে। সেই নিশ্চয়তাটা তো যত তাড়াতাড়ি ওরা অ্যাচিভ করতে পারবে সেটা একটা ভালো পদক্ষেপ। গার্জেনদেরকে আমি এবং ছাত্রছাত্রীদেরকেও বলবো, তোমরা কিন্তু গার্জেনদেরকে লুকিয়ে কিছু করো না, তোমরা তোমাদের বাবা মাকে সবকিছু জানাবে। তাহলে বাবা মাও যাতে বুঝতে পারে তুমি কি করতে চাও, সেটা যাতে পরিবার যাতে পরিষ্কার থাকে, পরিবারের পরিষ্কার ধারণা থাকে তোমার কাজ সম্পর্কে, তুমি যে সিদ্ধান্তগুলো নিতে চাইছো সেই সম্পর্কে, শুধু এটুকুই বলবো। একদমই, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই বার্তা, তোমাদের যেটা ইচ্ছা হবে সঠিক পথে গিয়ে সঠিক অ্যাডভাইস নিয়ে তোমরা এগোও, গার্জেনকে জানিয়ে এগোও
এবং তোমরা কি হতে চাইছো, তোমাদের ফোকাস কি, সেটা নিয়েই কিন্তু এগো। কেউ যদি আঁকতে ভালোবাসো, তার জন্য আঁকার অনেক কোর্স আছে, অ্যানিমেশন, মাল্টিমিডিয়া এই জাতীয় একদম কোর্সগুলো রয়েছে। একদমই একদমই। কেউ যদি খুব ভালো কথা বলতে ভালোবাসে, তার জন্য ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এই জাতীয়। এবং যেটা স্যারও বলছিলেন বা আমাদের একটু আগে আলোচনা হচ্ছিল, যে অনলাইন এমবিএ, অনলাইন বিবিএ এখন এসে গেছে, এবং সেটা ইউজিসি, এআইসিটি এবং ন্যাক এ অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি থেকে করানো হচ্ছে, এবং পুরোটাই হচ্ছে আপনার নো কস্ট ইএমআইতে। তো সেখানে স্টুডেন্টদের যে হ্যাম্পার হবে বা কাজের ক্ষেত্রে অসুবিধা হবে সেটাও নয়, কারণ পোর্টাল সকাল 10টা থেকে রাত্রি 10টা ওপেন থাকছে। তো সেখানে তারা ক্লাস করতে পারছে। এবার পরীক্ষাটাও যেটা দেবে সেটাও স্টাডি সেন্টারে গিয়ে যেতে হচ্ছে না, সে অনলাইনেই কিন্তু পরীক্ষা দিতে পারছে, স্যাটারডে সানডে করেও দিতে পারছে। তো এই ফেসিলিটিস গুলো রয়েছে, এবং পশ্চিমবঙ্গ সরকার অনেক ফেসিলিটি নিয়ে এসছে। তো সেই জায়গাগুলো কিন্তু তোমরা অ্যাভেল করো। স্যার, সামনে তো মাধ্যমিক এবং তারপরেই উচ্চ মাধ্যমিক। তো একদম লাস্ট মোমেন্ট স্টুডেন্টদের জন্য, জীবনের বড় পরীক্ষা। এবছর থেকে উচ্চ মাধ্যমিক আবার সেমিস্টার ভিত্তিক। তো কিভাবে তারা প্রিপারেশন নেবে, আপনি যদি একটু বলে দেন। দেখো, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলছি এটা, যে তোমরা তো প্রিপারেশন প্রায় কমপ্লিট করেই ফেলেছো। আগামী 12 ফেব্রুয়ারি থেকে এইচএসের সেমিস্টার পরীক্ষা। তো তোমরা এই শেষ মুহূর্তে একটু লেখাটা প্র্যাকটিস করো। যে দেখো, পরীক্ষার হলে তুমি কতটা জানো তার পরীক্ষা কিন্তু নয়। পরীক্ষার হলে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে ওই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি কতটা তোমার জ্ঞানটাকে প্রকাশ করতে পারছো, এটার জন্য। তাই শেষ মুহূর্তে একটু সবগুলো চোখ বুলিয়ে পুরো চ্যাপ্টারগুলো এবং একটু লিখে যাও। লেখাটা এখন থেকে কন্টিনিউ প্রতিদিন একটা নির্দিষ্ট সময় রাখো, বড় বেশিরভাগ সময়টা, কিন্তু একটা নির্দিষ্ট সময় রাখো লেখার জন্য। তাহলে কিন্তু তোমরা ঠিক সময়ে পেপারটা শেষ করতে পারবে। এটাই আমার বক্তব্য। আর যা কিছুই করবে পুরো আত্মবিশ্বাসের সাথে করবে, এবং তোমাদেরকে মানে তোমাদের সাফল্যের জন্য শুভকামনা জানাই। অবশ্যই তোমরা সফল হবেই এইবার। স্যার, উচ্চ মাধ্যমিকের যে পেপার, গত বছর থেকে দেখা যাচ্ছে কিছু চেঞ্জেস এসছে। তো এবছর ওদের যে প্রশ্নপত্র বা উত্তরপত্রে কি কিছু চেঞ্জেস আসছে? দেখুন, আমাদের উচ্চ মাধ্যমিক কাউন্সিল এটা খুব মডার্নাইজ করেছে সিলেবাসটাকে, এবং গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে উচ্চ মাধ্যমিক। মানে ক্লাস 11-এ 2টো সেমিস্টার এবং ক্লাস 12-এ 2টো সেমিস্টার। এটাও একটা রিভলিউশনারি স্টেপ বলে আমার মনে হয়, যে এই 6 মাসের মধ্যে তারা সিলেবাসটাকে, যেহেতু 2 বছরের সিলেবাসটাকে 4টে ভাগে ভেঙে দেওয়া হয়েছে, তাই অনেক বেশি ডেপথ একটা স্টুডেন্ট অনেক ডিপে যেতে পারবে, এটা আমার মনে হচ্ছে। অনেক বেশি সাবজেক্টের ডেপথ হবে। তো আরেকটা হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন রয়েছে, থার্ড সেমিস্টারে হলো অলরেডি। তো সেটাতেও এই ভবিষ্যতের যে চাকরি পরীক্ষাগুলো দিতে যাচ্ছে ওরা পরবর্তীতে, তো সেই চাকরির পরীক্ষাগুলোর প্রস্তুতিটা ইতিমধ্যে এর মধ্যেই হয়ে যাচ্ছে। ওএমআর শিটের যে পরীক্ষাটা, এটা কিন্তু আগে আমরা যখন দিয়েছি, আমরা ওএমআর শিটের পরীক্ষা দিয়েছি কিছু কিছু, তো সেটা কিন্তু ওই পরীক্ষার হলে গিয়েই আমাদেরকে ফেস করতে হয়েছে। আর এরা এই এইচএস লেভেল থেকে এটা নিজেকে তৈরি করতে হচ্ছে। তো এটা একটা খুব ভালো পদক্ষেপ বলে আমার মনে হচ্ছে। অবশ্যই। তাহলে তোমরা শুনে নিয়েছো কিভাবে আগামী দিনে তোমাকে প্রিপারেশন নিতে হবে। আগামী দিনে বলবো না, একদম বলা ভালো শেষ মুহূর্তের প্রস্তুতি। স্যার যেভাবে বললেন সেভাবে কিন্তু তোমরা প্রিপারেশন নাও, কারণ পরীক্ষার হলে তোমার প্রেজেন্টেশনটাই কিন্তু বড় কথা। তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো তোমার লেখার মাধ্যমে, নির্দিষ্ট সময়ে, এবং একদমই তাই, নির্দিষ্ট সময়। তো সেইভাবেই তোমরা কিন্তু প্রিপারেশন নাও। স্যার, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এতক্ষণ সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাদেরকেও, আমাকে আমন্ত্রণ জানিয়ে এত সুন্দর একটা মানে কফির আড্ডা হলো আমাদের, এটা তো আলোচনা হলো, খুব ভালো। অসংখ্য ধন্যবাদ অর্নেট এডুকেশন। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে অর্নেট এডুকেশনের স্টুডিওতে ছিলেন বিশিষ্ট এডুকেশনিস্ট শ্রী
শুভেন্দু গড়াই মহাশয়। স্যারকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। ছাত্রছাত্রীরা, তোমরা শুনলে যে আগামী দিনে কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে নিজেদের লক্ষ্যের দিকে তোমরা পৌঁছবে। এরকম ভিডিও আরও দেখতে অর্নেট এডুকেশনের ইউটিউব চ্যানেল তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলো না। আগামী দিনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।